লাগামহীন লুটপাটে বিরান ভূমি সিলেটের সাদা পাথর, প্রশাসনের গাফিলতিতে সমালোচনার ঝড়। দেশের কয়েক জেলায় বন্যার শঙ্কা, নদ নদীর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল, দুর্ভোগে হাজারো মানুষ। প্রশাসনের অভিযানের পর সিলেটের ভোলাগঞ্জে বন্ধ রয়েছে পাথর উত্তোলন। তবে লাগামহীন লুটপাটে এরই মধ্যে বিরান ভূমিতে পরিণত হয়েছে পর্যটন এলাকাটি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রেলওয়ে বাংকার ও আশপাশের স্থাপনা, তৈরি হয়েছে বড় বড় গর্ত। অভিযোগ, কয়েকদিন ধরে প্রশাসনের সামনেই চলে পাথর লুটপাট। পরে বিষয়টি নিয়ে সমালোচনা হলে অভিযান চালায় প্রশাসন। এরপর থেকেই ধলাই নদে দেখা যায়নি পাথর উত্তোলনে জড়িত কাউকেই। স্থানীয়রা বলছেন, লুটপাট অব্যাহত থাকলে জৌলুস হারাবে নয়নাভিরাম এই পর্যটন স্পট। অর্ধেক পাথর নিয়ে গেছে, অর্ধেক এখনো আছে। যেমন সীমান্ত এলাকার পাথরগুলো আছে, আর সীমান্ত ছাড়া বাংলাদেশে যে পাথরগুলা পানিয়ে ডলে নিয়েছিল এই পাথরগুলা সব নিয়ে গেছে। এখানে সে পুরো একটা সিন্ডিকেট বা রাজনৈতিক ছত্রছায়ায় এই যে পাথরগুলো সৌন্দর্যগুলোকে লুটপাট করতেছে, আমরা এসে দেখবো কি? যেভাবে পাথরগুলো লুট হচ্ছে, কয়দিন পরে মনে হয় না জায়গা থাকবে, আর মানুষজন এদিকে আর মনে হয় না আসবে। পর্যটকরা বিমুখ হয়ে যাবে, সিলেট মুখে আর হবে না। দর্শক, এ নিয়ে আরও কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। আমরা যাচ্ছি তার কাছে। শিমুল, বিরামহীন লুটপাট হলো, তারপরে যখন নয়নাভিরাম এই জিনিসটা বিরানভূমিতে পরিণত হলো, পর্যটন স্পট একেবারে ধ্বংসের মুখে, সেই মুহূর্তে এসে প্রশাসনের অভিযান, এটি নিয়ে আসলে স্থানীয়রা কি বলছেন? ফারুক, এটা নিয়ে আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেহেতু বিগত সরকার পতনের পর, অর্থাৎ ৫ আগস্টের পর থেকে কিন্তু বিরামহীনভাবে কিন্তু এখানে যে পাথর রয়েছে, পাথরগুলো আসলে লুটপাট চলছিল এবং এটা ধারাবাহিকভাবে কিন্তু লুটপাট চলছিল এবং গভীর রাত হলেই কিন্তু বার্কি নৌকা বুঝাই করে আসলে বিভিন্ন স্থান থেকে কিন্তু পাথর সংগ্রহ করত যারা পাথর খেকু রয়েছে। এবং বিগত বেশ কয়েকদিন ধরে কিন্তু নজিরবিহীনভাবে সিলেটের যে অন্যতম পর্যটন স্পট সাদা পাথরের যে পাথরগুলো রয়েছে তা মানে পাথর খেকুরা আসলে তা তুলে নিয়ে গেছে, যার কারণে আসলে একটা বিরান ভূমিতে আসলে পরিণত হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন, সারাদিনই আমরা দেখিয়েছি যে একটা ধুধু মরুভূমির মতো আসলে মনে হচ্ছিল এই সাদা পাথর এলাকায়। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা বলেছে যে এখানে প্রশাসনকে এক ধরনের ম্যানেজ করেই কিন্তু যারা পাথর খেকু রয়েছে তারা বিরামহীনভাবে আসলে পাথর তুলেছে। এবং এই নিয়ে আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা বলেছে তারা সবসময় ব্যবস্থা নিয়েছে এবং যখনই তারা খবর পেয়েছে তারা আসলে অভিযান চালিয়েছে। কিন্তু এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলছেন যে এগুলো আসলে লোক দেখানো আসলে ব্যবস্থা ছিল। এবং এখানে যারা পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আজও অনেক পর্যটক আসছেন, তারা আসলে বলছেন যে এই রকমভাবে আসলে তারা এসে দেখবেন তা আসলে তারা কখনো কল্পনা করতে পারেনি। তারা অনেকেই বলছেন যে তারা ১-২ বার আসলে এই পর্যটন স্পটে আসছিলেন। এর আগের যে চিত্র এবং বর্তমান চিত্র তা আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আমি যদি আপনাকে গাণিতিক হিসাবে বলি, যদি ১০০% আসলে আগে পাথর থেকে থাকতো, এখন কিন্তু তা ২০% অবশিষ্ট রয়েছে। এবং এখানকার স্থানীয় এবং যারা পর্যটকরা রয়েছেন তারা বলেছেন যে পাথর আসলে লুট হবার তো হয়েছে, বাকি যে ২০% পাথর রয়েছে সেগুলো যাতে আসলে এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছেন তারা যাতে আসলে এটা সংরক্ষণের জন্য উদ্যোগ নেয়, সেটারই দৃষ্টি আকর্ষণ তারা আসলে করেছেন। এবং গতকাল গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ব্যাপকভাবে প্রচার হওয়ার পর গতকালই জেলা প্রশাসন অভিযান করেছে এবং অভিযানের পর আজকে আমরা কিন্তু কোনো এলাকায় কিন্তু পাথর খেকুদের আসলে তাদের দেখতে পাইনি। তো আমার কাছে এই ছিল ফারুক, সিলেট থেকে সবশেষ। শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বাড়ছে দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি, প্লাবিত হয়েছে নিচু এলাকা, দুর্ভোগে হাজারো মানুষ। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বেড়ে প্লাবিত সদর শিবগঞ্জের 5টি ইউনিয়নের নিচু এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছে ৯,০০০ মানুষ, ডুবে গেছে ফসলের ক্ষেত। 6টি প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষ তলিয়ে যাওয়ায় ব্যাহত হয়েছে পাঠদান। পানি উন্নয়ন বোর্ড বলছে, ফারাক্কা বাঁধ খুলে দেয় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফরিদপুরে বাড়ছে পদ্মা, মধুমতি ও কুমার নদের পানি। চরাঞ্চলের 16টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। গবাদি পশুর খাবার ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় বিপাকে কৃষক। বাড়ি বছরটা বাদ দিয়ে আবাদি ফসল জমি যতগুলো আছে সবগুলাই বন্যায় প্লাবিত হয়ে গেছে। কয়েকদিন থেকে বাড়ি ডুবে আছে, গরু বাছুরের সমস্যা,
চুলা জ্বলছে না। পানি উঠে যাচ্ছে বাড়িতে, এপারশো পানি উঠছে ওই পারশো পানি উঠছে, বাড়ি কিন্তু আমাদের ডুবে যাচ্ছে, আমি কোনো ঠিক কিনারা পাই না। আমাদের স্কুল আমরা গত রোববার থেকে এখন পর্যন্ত বন্ধ রেখেছি। আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন পাড়া থেকে আসে, যারা পাড়া থেকে বের হতে পারছে না। দর্শক, এই মুহূর্তে যমুনার পানি বৃদ্ধির আরও খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরক গুণ। আমরা যাচ্ছি তার কাছে। হিরক, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতের কারণে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহ ধরে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বাড়ছে। ঠিক আমরা এখন সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ যমুনার পাড়ে রয়েছি। গত এক সপ্তাহ ধরে কিন্তু এই সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিন্তু বাড়ছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে 16 সেন্টিমিটার। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা যেটি বলছে যে সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি আরও 3 থেকে 4 দিন কিন্তু বাড়ার একটি সম্ভাবনার কথা তারা বলছে। সেই সাথে তারা বন্যার কিন্তু একটি পূর্বাভাসের কথাও কিন্তু বলেছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। এদিকে সিরাজগঞ্জের যে 5টি উপজেলা, সিরাজগঞ্জ সদর, কাজীপুর, শাহজাদপুর, চৌহালি এবং বেলকুচি, এই 5টি তীরবর্তী অঞ্চলের যে যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে কিন্তু যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ধীরে ধীরে পানি উঠতে শুরু করেছে। এবং আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সঙ্গে, তিনি যেটি বলছে যে তারা আসলে তাদের যে পূর্ব প্রস্তুতি ইতিমধ্যেই জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা যেটি জানিয়েছেন, ইতিমধ্যে কিন্তু তাদের কাছে নগদ টাকা, সেখানে কিন্তু জিআরের চাউল সহ কিন্তু প্রস্তুতি তাদের রয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যমুনা নদীর পানি কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং গত এক সপ্তাহ ধরে কিন্তু পানি বাড়ছে এবং এই পানি বৃদ্ধি কিন্তু আরও 3 থেকে 4 দিন কিন্তু বাড়ার সম্ভাবনার কথা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। ফারুক। হিরক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যমুনা নদী পানি বৃদ্ধির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হিরক গুণ। এ নিয়ে আরও কথা বলতে এই মুহূর্তে আমরা চলে যেতে চাই রংপুরে। সেখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আমরা যাচ্ছি তার কাছে। রবিউল ইসলাম, দেশ 24, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু জানতে চাইব যে চলতি মাসের মাঝামাঝিতে যে বন্যার শঙ্কা বা পূর্বাভাস বলা হচ্ছিল, সেটি ঘিরে পানি উন্নয়ন বোর্ডের আসলে প্রস্তুতি কেমন? আপনারা জানেন যে আমাদের যে তিস্তা বেসিন, তিস্তায় যে ভারতের অংশে যে পানি বৃষ্টিপাত হয় সেটার একটা প্রভাব পড়ে। যেমন গত 24 ঘন্টায় ভারতের চেরিপুঞ্জে 144 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার প্রভাবে তিস্তা নদীর যে পানি প্রায় বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের যে এই বন্যা প্রস্তুতি, সেটা হচ্ছে আমাদের যে এই তিস্তা ব্যতীত 5টা বিভাগ কাজ করে, রংপুর, নীলফামারী, ডালিয়া, কুড়িগ্রাম এবং গাইবান্ধা। এখানে আমাদের প্রত্যেকটা ডিভিশনে জিও বস্তা সরবরাহ রয়েছে এবং এই জিও বস্তা দিয়ে যে ভাঙনপ্রবণ এলাকা সেগুলা মিট আপ করা হচ্ছে। এবং আমরা যে আমাদের যে একটা সিস্টেম আছে সেখানে অ্যালার্ট করা হচ্ছে যেন মানুষ ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যায় এবং আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়। তো এবং আগামী আরও 2 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে পানির লেভেলটা আরেকটু বাড়বে। এই সতর্ক থেকেই আমরা আমাদের যে প্রস্তুতি এবং যে ভাঙনপ্রবণ এলাকাগুলো আছে সে রক্ষার্থে কাজ করে যাচ্ছি। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, পানি বৃদ্ধির বিষয়গুলো নিয়ে পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা বিষয়ে জানাচ্ছিলেন নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 10 কোটি টাকার মানহানি মামলা করেন বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ। এ সময় তিনি বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিন হত্যার ঘটনা না জেনেই বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালান সার্জিস আলম, যা তাদের দলের ভাবমূর্তি নষ্ট করেছে। পরে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন বিচারক। জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। বিচারক এই মোকদ্দমাটি বলছেন যে এটি যাচাই বাছাই হওয়া দরকার আছে এবং এই সংশ্লিষ্টতায় যে আরও 2টা মামলা হয়েছে, একটা সাংবাদিক আনোয়ারকে আহত করার আর একটা তুহিন হত্যার, এই মামলার বিষয়গুলো পর্যালোচনার প্রয়োজন। এই কারণে মামলাটা
সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। কিশোরগঞ্জের নিকলিতে বালু তোলা নিয়ে বিএনপি ও যুবদলের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন অন্তত 15 জন। নিকলি এসিলেন প্রতীক দত্ত জানান, উপজেলা যুবদল নেতা আজহারুল ইসলামের অভিযোগে সোমবার গোড়াউৎরা নদীতে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় একজনকে, জরিমানা করা হয় লাখ টাকা। ওই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে আজহারুল ও ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেরেবাংলা মেডিকেল সহ স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা দূর করার দাবিতে বরিশালে আজও ব্লকেট কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। সকালে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। এছাড়া অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে অবস্থান নেন শিক্ষার্থীরা। বলেন, দেশের স্বাস্থ্যখাত সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু কর্তৃপক্ষ তাদের সাথে কোনো আলোচনা করেনি। তাই লাগাতার ব্লকেট কর্মসূচি ঘোষণা দেন তারা। স্বাস্থ্যখাত সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা। এই অনিয়মের দুর্নীতি, সিন্ডিকেট, টলি নিলে 200 টাকা, হোলসেল নিলে 100 টাকা। নতুন আইন করছে, রোগীর কাছে একজনের বেশি কেউ থাকতে পারবে না, আর একজন গেলে 100 টাকা দিতে হবে। স্বাস্থ্য খাতের পরিবেশ কিচ্ছু ভালো না। তারপর এই জায়গায় জায়গায় সিন্ডিকেট চলতেছে। 16 দিনের কর্মসূচি চলছে, আমরা রাজপথে আছি। যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা আমাদের দাবি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে বেশ কিছু মামলা তদন্তাধীন রয়েছে, সেগুলোকে দ্রুত দৃশ্যমান করা হবে। সকালে রংপুরে কথা জানান দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বাংলাদেশে অনেক ধরনের দুর্নীতি আছে, কিন্তু আমাদের এটা খুব সীমাবদ্ধ। আমরা সরকারি লোক, সরকারি অর্থ, টাকা পয়সা পাচার, অবৈধ আয়, এগুলি হচ্ছে আমাদের ইস্যু। আমরা এর মধ্যে থাকার চেষ্টা করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয়, আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল অটোরিকশার 3 যাত্রীর, আহত হয়েছে আরও কয়েকজন। পুলিশ জানায়, দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় থেকে কয়েকজন যাত্রী নিয়ে শহরের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। মৌসুমী পেট্রোল পাম্পের সামনে ট্রাক চাপায় দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলে মারা যান 3 জন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। একই জেলায় অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন এক বৃদ্ধা। মোট থেকে সাউন্ড পেলাম একটা ব্রিম করে, ওই মুহূর্তে আসে দেখলাম যে 3 জন সারাসারি মারা গেছে। লাশ বাই করলো, আমরা এসে দেখে শুতে তুলেন। অটো চার্জারের চাকা ভেঙে গেলে বিপরীত দিক থেকে আসা একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি দুর্ঘটনা হয়। তাদের অবস্থা গুরুতর হয়, তাদেরকে চিকিৎসার জন্য শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অপহরণের 2 মাস পেরিয়ে গেলে উদ্ধার হয়নি 6ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, পুলিশ শুরু থেকে এই ঘটনায় মামলা নিতে টালবাহানা করেছে। এমনকি অপহরণে যারা জড়িত তাদের তথ্য দিলেও কোনো পদক্ষেপ নেয়নি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়িতে সাজানো গুছানো পড়ার টেবিল, পড়ে আছে বই খাতা, নেই শুধু আদরের সন্তান। পরিবারের অভিযোগ, গেল 18 জন সকালে স্কুলে যাবার পথে ইয়াসমিন প্রভাকে অপহরণ করে কয়েক যুবক। বিষয়টি পুলিশকে জানালে তারা অপহরণের মামলা না নিয়ে নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করে। এর 38 দিন পর অপহরণ মামলা নিলেও উদ্ধারে নেই তৎপরতা। কোথায় আছে, কিভাবে আছে আমার মেয়ে, আপনাদের কাছে আমি চাই আপনারা আমার মেয়েকে উদ্ধার করে দেন। বারবার তাকে দেওয়ার পরে পুলিশের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি। এমনকি র্যাব অফিসে গেছি, ওনার আশ্বাস দিয়েছিল, কিন্তু ওনাদের কাছ থেকে আমি কোনো রেসপন্স পাইনি। এখন সবাই আশ্বাস দেয়, কোনো কাজ করে না। এই পর্যন্ত প্রায় 2 মাস হয়ে গেছে। আমি সুষ্ঠু বিচার চাই। এটা প্রশাসন যদি সদয় হইতো, আরও চেষ্টাটা আরও বেশি করতো, তাহলে হয়তো তাকে উদ্ধার করা সম্ভব হতো। পুলিশের দাবি, মোবাইল ব্যবহার না করায় ভুক্তভোগীকে উদ্ধারে সময় লাগছে, আটক করা যাচ্ছে না অভিযুক্ত কেউ। এখন পর্যন্ত মেয়েটাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সবচেয়ে বড় বিষয় হলো আমরা কোনো ক্লু পাচ্ছি না যে তারা কোনো ছেলে মেয়ে দুজনেই কোনো ডিভাইস ব্যবহার করতেছে না। কারণ একটা ক্লু পেলে তো আমরা আসলে এগোতে পারি। আর এমনি বাদেও ওইরকম কোনো তথ্যপত্র দিতে পারে না যে আমরা আসলে এটাকে উদ্ধার করতে পারবো। মোবাইল ব্যবহার করে না বিদায় তাকে টেস্ট করা যাবে না, এটা সে দায় এড়ানোর জন্য বলছে। এটা সে বলতে পারে না। তার মানে সে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই
এবং ওই ছেলের পক্ষের কাছ থেকে সে অন্যায়ভাবে লাভবান হয়েছে। এটা একটা নিঃসন্দেহ একটা অসাধারণ এবং দায়িত্ব অবহেলা। অপহৃত ইয়াসমিন উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। দর্শক, এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। আমরা যাচ্ছি তার কাছে। কনিক, ফারুক, আমরা যে সংবাদটি এখন প্রচার হয়েছে এটি নিয়ে যখন আমরা কাজ করতে যাই, যে অপহৃত হয়েছে ইয়াসমিন প্রভা, তার বাবা মা কিন্তু অনেকটা পাগল প্রায় হয়ে গিয়েছে সন্তানের জন্য। বিশেষ করে এই ঘটনার প্রায় 2 মাস হতে চললেও এখনো পর্যন্ত মেয়ে উদ্ধার বা মেয়ে কোথায় আছে এই সংবাদটি পর্যন্ত তাদের কাছে নেই। এই ঘটনায় পরিবার যারা আছেন তারা আমাদের কাছে যে অভিযোগ করেছেন, তারা বলছেন যে যেদিন থেকে তার মেয়ে নিখোঁজ হয় সেদিনই তারা যতটুকু জানতে পেরেছেন সেই ভিত্তিতে বেশ কয়েকজন যুবক, বিশেষ করে স্থানীয় যুবক সজীব মিয়া সহ এবং তার কয়েকজন বন্ধু সহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যে স্কুলে যাওয়ার পথে তার মেয়েকে অপহরণ করা হয়েছে। কিন্তু এই বিষয়টি প্রথম অবস্থায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তারা খুব একটা আমলে নেয়নি, এবং আমলে না নেওয়ার ফলে যে বিষয়টি হয়েছে, প্রায় 38 দিন পর এই ঘটনায় মামলা হয়েছে, অপহরণ মামলা। এবং আমরা গণমাধ্যম কর্মীরা যখন এটি নিয়ে কাজ করতে যাই, পুলিশের সাথে যারা দায়িত্বরত অফিসার ছিলেন তিনি আমাদেরকে বলছেন অনেকটা এরকম ভাবে যে মোবাইল ফোন ব্যবহার করছে না যারা অপহৃত হয়েছে এবং যাকে অভিযুক্ত করা হচ্ছে। অর্থাৎ ছেলে মেয়ে কাউকেই বা এই অপহরণের সাথে যারা জড়িত তাদের কাউকেই মোবাইল ডিভাইস ফোন ব্যবহার না করার কারণে তারা নাকি ধরতে পারছে না। কিন্তু এই প্রযুক্তির যুগে পুলিশের সদিচ্ছার যে অভাব ছিল সেটি কিন্তু অনেকটা স্পষ্ট হয়েছে। আমরা যখন নারী ও শিশু নিয়ে কাজ করে যে আইনজীবী, তার সাথে যখন আমরা কথা বলি, সে আইনজীবী আমাদেরকে বলছেন এটা সম্পূর্ণ পুলিশের এক ধরনের গাফিলতি এবং দায়িত্ব অবহেলা, তাছাড়া এটি কিছুই নয়। তো আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এই বিষয়টিকে আরো গুরুত্ব দিয়ে কাজ করার জন্য এই বর্তমানে এই অপহরণ মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করছেন খুব দ্রুতই উদ্ধার অভিযানে তারা নামবেন এবং এই অপহৃত যে মেয়ে আছে তাকে উদ্ধার করা হবে। ফারুক, কনিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক।